তো তাহলে আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। প্রথম অঙ্ক হলো যে একটি ট্যাঙ্কের পাশে 2.5 সেন্টিমিটার ব্যাসের একটি অরিফিসের ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অরিফিসের উপর হতে ট্যাঙ্কে পানির সার্বক্ষণিক হেড 75 সেন্টিমিটার, মানে এটা ফিক্সড হেডের কোনো পরিবর্তন হবে না। মানে পানিটা আমরা এমনভাবে ফ্লো করতেছি যেখানে হেডের কোনো লস হবে না, হেড যা আছে তাই থাকবে। ভেনা কন্ট্রাক্টর থেকে আনুভূমিক এবং উলম্ব অক্ষ যথাক্রমে 30 সেন্টিমিটার ও 3.2 সেন্টিমিটার। অরিফিস থেকে নির্গমন 1.186 লিটার পার সেকেন্ড হলে হাইড্রোলিক কোএফিসিয়েন্ট সিডি, সিবি, সিসি ও সিআর এর মান নির্ণয় করো। তাহলে প্রথমত এখানে যে ডাটাগুলো আছে এগুলো আমরা সাইন নোট হিসাবে দিব। প্রথমে দেওয়া আছে এখানে যে অরিফিসের ব্যাস কত 2.5 সেন্টিমিটার, তার মানে ডি ইকুয়াল 2.5 সেন্টিমিটার। আর এখানে ফিক্সড হেড 75 সেন্টিমিটার আছে, তাহলে ফিক্সড হেড ইজ ইকুয়াল টু 75 সেন্টিমিটার নিলাম। তারপরে এখানে আনুভূমিক এবং উলম্ব মান এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, এগুলো নিলাম। নেওয়ার পরে এখানে অ্যাকচুয়াল ডিসচার্জ বা প্রকৃত নির্গমন দেওয়া আছে কত 1.186 লিটার পার সেকেন্ড। তাহলে আমরা অ্যাকচুয়াল ডিসচার্জ 1.186 লিটার পার সেকেন্ড নিলাম। এখন আমরা যদি এখানের অঙ্কগুলোকে সেন্টিমিটারে করি তাহলে লিটার থেকে সেন্টিমিটার আসতে হবে। লিটার থেকে যদি সেন্টিমিটারে আসি 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করলে 1186, তাহলে লিটার থেকে সেন্টিমিটার হয়ে গেল, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আর যদি লিটার থেকে মিটার কিউব করি তাহলে এই ক্ষেত্রে 1000 দ্বারা ভাগ করতে হবে। মনে থাকবে এটা? তাহলে এখন আমরা অরিফিসের ক্ষেত্রফল বের করব। তাহলে অরিফিসের ক্ষেত্রফল এই ইকুয়াল টু π/4 ডি স্কয়ার। π/4 নিলাম ডি, ডি এর মান আমরা কত পাইছি? ডি এর মান হলো 2.5। তাহলে আমরা এখানে ডি এর মান 2.5 নিলাম, স্কয়ার স্কয়ার দিলাম, তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 4.91 সেন্টিমিটার স্কয়ার আসবে। তারপরে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু এখানে তো আমরা সেন্টিমিটার হিসাব করতেছি। তাইলে ওই যে 9.81 মিটারকে 100 দ্বারা গুণ করলে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। এখন তাহলে আমাদের এই সহগগুলো বের করতে হবে। তাহলে প্রথমে লিখবো নির্গমন সহন বা কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তো এটা সূত্র কি? অ্যাকচুয়াল ডিসচার্জ বাই হলো থিওরিটিক্যাল ডিসচার্জ। এখন এটা বাংলা কি কি তাত্ত্বিক আর এটা হলো প্রকৃত নির্গমন বাই হলো তাত্ত্বীয় নির্গমন, ঠিক আছে? আর ইংরেজিতে বলে অ্যাকুরেট ডিসচার্জ বা অ্যাকচুয়াল ডিসচার্জ আর থিওরিটিক্যাল ডিসচার্জ। এখন অ্যাকুরেট ডিসচার্জের মান তো জানাই আছে, তাহলে থিওরিটিক্যাল ডিসচার্জের মান বের করতে হবে। তাহলে এটা সূত্র হলো কিউ ইজ ইকুয়াল টু এবি। তাহলে এ হলো ক্ষেত্রফল আর ভি হলো কি ক্ষেত্রফল। যেহেতু এটা থিওরিটিক্যাল তাহলে ক্ষেত্রফলও থিওরিটিক্যাল হবে আর কি বেগও থিওরিটিক্যাল হবে। এখানে এটিএস দিতে পারতাম, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, কারণ এখানে ক্ষেত্রফল তো একটাই আছে, এটাই। আর সূত্র দিয়ে আমরা যে ক্ষেত্রফল বের করবো এটাই হলো থিওরিটিক্যাল ক্ষেত্রফল, এটাই। এখন তাহলে এটা রাখলাম, তাহলে কিউএসি রাখলাম, এর জায়গায় রাখলাম ভিটিএস। গত ক্লাসে আমরা প্রমাণ করছিলাম ভিটিএস ইকুয়াল টু √2 তাহলে কিউএসি অ্যাকুরেট ভেলোসিটি এটা কত 1186, এটা নিলাম। তারপরে এর মান হলো 9.41, তাহলে 9.41 নিলাম, √2 দিলাম, 2 নিলাম, তারপরে জি এর মান কত? জি এর মান হলো 981 নিলাম। এইচ এর মান কত? এইচ এর মান হলো 75, তাহলে 75 নিলাম। নিয়ে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.63 আসবে। আবার বেগের শক বা কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি ইকুয়াল আমরা জানি √s² ডিভাইডেড বাই 4gs। তাইলে এখানে এক্স এর মান কত 30, এক্স এর মান 30 দিব, স্কয়ার, তারপর 4 নিব, ওয়াই এর মান 3.2, এটা নিলাম। এস এর মান কত? এস এর মান হলো 75, তাহলে আমরা 75 নিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.96 এটা আসবে। আচ্ছা, এটা হলো সিসি। এরপরে এখন আমরা সিসির মান বের করব। সিসির মান বের করার জন্য সিসির সূত্র কি? অ্যাকচুয়াল এরিয়া ডিভাইডেড বাই থিওরিটিক্যাল এরিয়া, এই দুইটার অনুপাতকে কি বলে? সিসি বলে, বা কোএফিসিয়েন্ট অফ কনট্রাকশন বলে। এখন এখানে আমরা থিওরিটিক্যাল এরিয়া জানি, বাট অ্যাকচুয়াল যে এরিয়া এটা কি জানা আছে? না। আমরা মেন সূত্র কি জানি? মেন সূত্র হলো যে সিসি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল এরিয়া ডিভাইডেড বাই কি থিওরিটিক্যাল এরিয়া। এই দুইটার অনুপাতকে কি বলে? সিসি বলে।
এখন আমাদের থিওরিটিক্যাল এরিয়া এটার মান জানা আছে, বাট অ্যাকচুয়াল যে এরিয়া আছে এটার মান কি জানা আছে? এসির মান জানা নাই। তার মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করে সিসির মান বের করা কি পসিবল নয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, মনে রাখবা যে সিসির মান বের করার ক্ষেত্রে সবসময় একটা সূত্রই হবে, এটা হলো সিডি ইকুয়াল টু সিসি ইন্টু সিবি। কারণ অ্যাকচুয়াল এরিয়ার মান কখনো জানা থাকবে না আমাদের, বা এটা থাকবে না, ঠিক আছে? তাইলে এখন আমরা যদি সিসির মান বের করি, তাহলে এই সিডিকে কি এই দিকে সিবি দ্বারা ভাগ করব, তাহলে সিডি বাই সিবি। তাহলে সিডির মান কত? 0.63, আর সিবির মান পাইছে 0.968, তাহলে এটা হিসাব করলে 0.65 হবে। তারপরে এখন কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ সহগ, এটা সূত্র হলো 1/CB স্কোয়ার মাইনাস 1। তাহলে 1 নিলাম, সিবির মান হলো 0.968, স্কোয়ার দিলাম, -1 দিলাম, তাহলে ক্যালকুলেটাইজ করলে 0.067 আসবে। হ্যাঁ, আর তোমাদের মেকানিক্যালের বই অনেক ভুল আছে, তা আমি এখানে যেই স্ট্যান্ডার্ডগুলো রাখতেছি বা সূত্রগুলো বা যেভাবে নিয়মগুলো দিচ্ছি এইভাবে কাজ করবা, ঠিক আছে? এই আর কি। এরপরে দেখো দ্বিতীয় অঙ্ক হলো যে একটি আয়তাকার ট্যাঙ্কের সেকশন 4 মিটার ইন্টু 2.5 মিটার। সেকশন বলতে বোঝাচ্ছে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ। দৈর্ঘ্য হলো 4 মিটার আর প্রস্থ হলো কি 2.5 মিটার। তারপরে গভীরতা 5 মিটার দেওয়া আছে। এর তলদেশে 6 সেন্টিমিটার ব্যাসের অরিফিস থাকলে নির্গমন সহ 0.63 হলে 6 মিনিট পর পানির গভীরতা কত থাকবে? এখন দেখো, তাহলে প্রথমত আমরা ট্যাঙ্কের ক্ষেত্রফল বের করব। তাহলে ট্যাঙ্কটা কি? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে আয়তাকার ট্যাঙ্ক। তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 4 মিটার, প্রস্থ হলো 2.5 মিটার। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 10 মিটার স্কোয়ার। এখন এই অঙ্কটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সেন্টিমিটারে করব। হয়তো বা মিটারও করতে পারো, নয়তো বা সেন্টিমিটারে করতে পারো, এটা ম্যাটার না। তা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এটা কি সেন্টিমিটারে করব। তাহলে এখানে মিটার স্কোয়ারকে কি সেন্টিমিটার স্কোয়ার করতে হবে। এখন 10-এর জায়গায় 10 নিলাম, তো মিটারকে যদি সেন্টিমিটার করো তাহলে কত গুণ দিতে হবে? 100। আর এখানে মিটার কয়টা আছে? 2টা। তাহলে 2টা মিটারকে যদি 2টা সেন্টিমিটার করো তাহলে 2টা 100 গুণ করতে হবে। কয়টা 100? 2টা 100। 2টা 100, তো 2টা 100 মানে 10 পাওয়ার 4। কি কথা বুঝছো? এই জন্য ডাইরেক্ট 2টা 100 গুণ না দিয়ে 10 পাওয়ার 4 গুণ দিচ্ছি, যেটাই হোক আর কি, 10 পাওয়ার 4। তাহলে হিসাব করলে সেন্টিমিটার আসবে, তাহলে এটা রেখে দিলাম। এরপরে এখানে উচ্চতা আছে 5 মিটার, তাহলে h1 = 5 মিটার নিলাম। এখন এই মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি 100 দ্বারা গুণ করতে হবে। তারপরে অরিফিসের ব্যাস আছে 6 সেন্টিমিটার, এটা নিলাম। তাহলে অরিফিসের এরিয়া বা ক্ষেত্রফল বের করব। তাহলে এটা সূত্র π/4 d স্কয়ার, π/4 নিলাম d, এর মান হলো 6, স্কয়ার ক্যালকুলেটর হিসাব করলে 28.27 সেন্টিমিটার স্কয়ার। তারপরে হ্যাঁ, এখানে টাইম দেওয়া আছে 6 মিনিট, তাহলে টাইম আমরা t2 লিখবো না, t লিখবো শুধু। তাহলে t = 6 মিনিট। এখন মিনিট থেকে যদি সেকেন্ডে আসি তাহলে কি করতে হবে? 60 দ্বারা গুণ করতে হবে, তার মানে 360 সেকেন্ড আসবে। এক কথায় 6কে 60 দ্বারা গুণ করতে হবে। তারপরে জি বা অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু মিটারকে যদি সেন্টিমিটার করি তাহলে 9.81 এর সাথে কি 100 গুণ দিতে হবে, তার মানে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। আর কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বা নির্গমন সহগ দেওয়া আছে 0.63, তাহলে এটা নিলাম। এখন আমরা ফর্মুলা কি জানি? t = 2a √h1 - √h2 cd a √2g, এটা সূত্র, এটা হলো ফর্মুলা। এখন পানির গভীরতা কত থাকবে? দেখো এখানে পানি আস্তে আস্তে নির্গমন হচ্ছে, ঠিক আছে? তো নির্গমন যেহেতু হচ্ছে, এখানে কিন্তু কখনো বলে নাই যে পানি অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হবে, এরকম কিছু বলছে? বলে নাই। বা এখানে যে হেড আছে এটা ফিক্সড হেড না, এটা হলো ভ্যারিয়েবল হেড, মানে পরিবর্তনশীল হেড। মানে পানির যে উচ্চতা থাকবে এটা আস্তে আস্তে কি পরিবর্তন হবে, মানে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে যদি ভ্যারিয়েবল হেড হয় তাহলে এই ক্ষেত্রে কতটুকু পানি থাকবে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে বিষয় হলো, ধরো এটা একটা আয়তাকার ট্যাঙ্ক, এখানে ধরো অরিফিস আছে, ঠিক আছে? তাহলে পানি কিন্তু ট্যাঙ্কে এই পর্যন্ত থেকেই যাবে, এটার কিন্তু কখনো চেঞ্জ হবে না। তাই আমরা ধরে নিলাম যে পানি আছে এই পর্যন্ত, পানি আছে কি এই পর্যন্ত। এখন এখান থেকে এই পর্যন্ত উচ্চতা ধরলাম h1, আর এখান থেকে এই পর্যন্ত উচ্চতা ধরলাম কি h2। তাইলে এখন দেখো পানি যদি এদিক থেকে বের হইতে থাকে তো পানির লেভেল কি আস্তে আস্তে কমতে থাকবে। পানির লেভেল কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। যদি পানির লেভেল কমতে থাকে
এই যে H2 যে মানটা আছে এটা কি আস্তে আস্তে নিচের দিকে নামবে না? আস্তে আস্তে কি নিচের দিকে নামবে। তাহলে ধরো এটা এক সময় এখানে আসলো, ঠিক আছে, এভাবে আর কি আস্তে আস্তে কমতে থাকলো। এখন আমরা যদি এখানে কতটুকু পানি নির্গমন হয়েছে বের করতে চাই, অবশ্যই আমাদের এই H2 থেকে H1টা বাদ দিতে হবে, বা H1 থেকে H2 বাদ দিতে হবে। মূল কথা হলো এটা কি H2টা বড়, এই জন্য H2 থেকে এখানে H1টা বাদ দিতে হবে। বাদ দিলে কতটুকু পানি থাকতেছে বা কতটুকু পানি থাকবে এটা বের করা যাবে। তাহলে এই থিওরিটাতে কোনো প্রশ্ন আছে কিনা? তোমার প্রশ্ন আছে? ভাই আমি এইভাবে এটা সাজালো। হ্যাঁ, তাহলে আমাদের এখন টার্গেট হলো যে H1 থেকে H2 বাদ দিতে হবে। H1 থেকে যদি H2 বাদ দিতে চাই, H1 এর মান তো জানাই আছে, শুধুমাত্র H2 মানটা লাগতেছে, তাইলে তো H1 থেকে H2 বাদ দিতে পারবো। এখন দেখো √H1 মাইনাস √H2, ধরো আমরা এটার মান বের করব। এটার মান যদি বের করি, এটা কি নিচে আছে, তো এটার এদিকে পাস করলে কি উপরে চলে যাবে। তাহলে উপরে গেলে কি টি এর সাথে এটা গুণ হয়ে যাবে, তার মানে TCD a √2g। আর তারপরে এই যে 2a আছে এটা উপরে আছে, এটা কি নিচে চলে যাবে, মানে টি এর সাথে ভাগ হয়ে যাবে, এই জন্য ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিয়ে ফাইনালি যে মান পাইছে এটাই তো এটার মান, মানে এটা হলো শর্টকাট টেকনিক। ঠিক আছে, এই লাইনটা যদি বাড়ে আমরা আরও অনেক লাইন বাড়বে, কিন্তু শর্টকাট টেকনিক হলো মনে করো আমি এটার মান বের করব, তো এটার মান যদি বের করে এটা রেখে দিলাম, এটা আমি রেখে দিলাম। হ্যাঁ, তাহলে এটা কি নিচে আছে, এটা উপরে চলে যাবে, মানে টি এর সাথে গুণ হয়ে যাবে, আর এটা উপরে আছে এটা নিচে চলে যাবে। একদম সহজ কথা। তাহলে এখানে যা আছে তাই রাখলাম, রাখার পরে টি এর মান হলো 360 দিলাম, তারপরে সিডির মান কত, সিডির মান হলো 0.63, তাহলে সিডির মান 0.63 নিলাম, তারপরে এর মান কত 28.27 নিলাম, তারপরে √, দিলাম 2 দিলাম, জি এর মান 981, আর এখানে 2 নিলাম, তারপরে এর মান কত 10 × 10⁴, এটা দিলাম। দেওয়ার পরে এই টোটালটা হিসাব করলে 1.42 আসবে, আর এখানে -S2 রাখলাম, তাহলে +S1 কেও এদিকে পাস করলে কি -S1 হবে। এখন আমার টার্গেট হলো S2 মান বের করা, তো S2 মান বের করতে গেলে অবশ্যই রুটকে ভ্যানিশ করতে হবে, রুটকে ভ্যানিশ করার জন্য দুই দিকে স্কোয়ার করতে হবে। এখন মনে করো তুমি এটার সাথে স্কোয়ার করলা, তো এখানে স্কোয়ার মানে কি পাওয়ার জোর আছে, আর এখানে সামনে কি মাইনাস, তাই আমরা জানি পাওয়ার যদি জোর থাকে এখানে মাইনাস থাকুক বা প্লাস থাকুক সেটার মান প্লাস হয়ে যায়, আর এখানে স্কোয়ার রুট কাটা যাবে, তার মানে কি S2 থাকতেছে, আর এটা বর্গ করলে কি স্কোয়ার হয়ে যাবে। এই জন্য আমরা লিখছি যে বর্গ করে, আর যা বলছি তাই লিখছি। লেখার পরে 1.42 দিলাম, তারপরে মাইনাস দিলাম, তারপরে যে S2 মান S1 এর মানটা বসাই দেওয়া হয়েছে স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 438.5 সেন্টিমিটার। তাহলে কথা বুঝতে পারছো? জি ভাই। আর 6 মিনিট পর পানির গভীরতা, এখন 6 মিনিট পর কি পানির গভীরতা, তাহলে দেখো H2 তো আমরা পাইছিলাম 500, ওটা থেকে হ্যাঁ, এখন H1 থেকে H2টা বাদ দিতে হবে, বাদ দিলে এটা থাকবে। মূল কথা হলো যে এখানে H1টাকে বড় ধরা হয়েছে, মানে এখান থেকে এই পর্যন্ত H1 ধরা হয়েছে অঙ্কের ক্ষেত্রে আর কি। ওই অঙ্কের ক্ষেত্রে আমি চিত্রটা যদি আবার আঁকি, ধরো এখানে অরিফিস আছে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত H1 বা 500 ধরা হয়েছে। হ্যাঁ, এটা হলো 500, আর S2 মানে এখানে কত আছে 438.51, তার মানে ধরো আনুমানিক যে এই যে এখানে 438.51, তাহলে পানি কতটুকু থাকলো, এই যে এতটুকু থাকলো, এটাই আর কি। তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, এখন 3 নম্বর অঙ্কটা আমরা দেখি। আচ্ছা, এখান থেকেই দেখাই চিত্রটা। আচ্ছা দেখো, এখানে বলছে যে একটি আংশিক ডুবানো অরিফিসের চওড়া 1.5 মিটার। অরিফিসের চওড়া বলতে এখান থেকে এই পর্যন্ত 1.5 মিটার, যেটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করছি। ঠিক আছে, চওড়া মানে প্রস্থ, প্রস্থ মানে বি। গভীরতা হলো 0.8 মিটার। গভীরতা বলতে বোঝাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, অরিফিস গভীরতা বলতে তোমার এখান থেকে এই পর্যন্ত 0.8, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত।
তারপরে এক পাশে পানির তল অরিফিসের উপরের কিনারা হতে 1.2 মিটার উপরে। অরিফিসের উপরের কিনারা কি এটা? আচ্ছা, আগে আমরা মানগুলো চিহ্নিত করি। তাহলে অরিফিসের যে গভীরতা এটাকে ডি ধরলাম। ডি এর মান হলো 0.8 মিটার। অরিফিসের গভীরতা মানে এটার ব্যাস, মানে এখান থেকে এই পর্যন্ত কি গভীরতা বা ব্যাস একই কথা। বৃত্তের ক্ষেত্রে গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ সব একই, ঠিক আছে? কারণ বৃত্তের ক্ষেত্রে তুমি যেদিকেই যাও না কেন সব ক্ষেত্রে তো একই দূরত্বই হবে, ঠিক আছে না? এটাই, উপরে যাও, বামে যাও, নিচে যাও, কোনাকুনি যাও, একই কথা। তারপরে পরের কথা কি বলছে যে এক পাশে পানির তল, মানে এদিকে পানির তল অরিফিসের উপরের কিনারা হতে কত 1.2 মিটার উপরে, মানে এখান থেকে এই পর্যন্ত হলো 1.2 মিটার। তা আমরা জানি যে অরিফিসের উপরে কিনারা হতে পানির মুক্ততল পর্যন্ত উচ্চতা কি h1, এটা জানি কিনা? ওই যে প্রমাণ করছিলাম গত ক্লাসে। তাহলে h1 ইকুয়াল নিলাম 1.2 মিটার। তারপরে দেখো বলছে যে অন্য পাশে পানির তল অরিফিসের উপরের কিনারা হতে 35 সেন্টিমিটার নিচে, মানে আবার বলছে যে এখানে পানির তলটা কি হবে, যে অরিফিসের উপরে কিনারা হতে আনুমানিক কি 35 সেন্টিমিটার নিচে। এখন 35 সেন্টিমিটারের পজিশনটা কত হবে বলো তো? আমরা জানি এখান থেকে এই পর্যন্ত কত 0.8 মিটার বা 80 সেন্টিমিটার। তাহলে 35 সেন্টিমিটার কি আনুমানিক এখানে হবে বা আরেকটু উপরে হবে? কি কথা বুঝতে পারছো? এটা হলো। তাইলে আর তো কিছু দেওয়া নেই, আছে এখানে সিডির মান দেওয়া আছে, বলছে যে নির্গমনের পরিমাণ নির্ণয় করো। এখন দেখো আমরা জানি যে অরিফিসের নিম্নতল থেকে পানির মুক্ততল পর্যন্ত গভীরতা কি h2। তো এই h2 এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের h1 এর সাথে অরিফিসের গভীরতাকে যোগ করতে হবে। এই জন্য আমরা লিখছি h2 h1 + d, ঠিক আছে? সূত্র আকারে লিখে দিছি যাতে বুঝতে কি সুবিধা হয়। তাহলে ভাই আমরা h2টা পেয়ে যাব। হ্যাঁ, তাইলে এটা লিখলাম। লেখার পরে h1 এর মান 1.2 আর d এর মান 0.8, হিসাব করলে 2 মিটার। cd এর মান নিলাম, g এর মান নিলাম। এখন আমরা সিদ্ধান্ত নিছি যে এটাকে মিটারে করব, যেহেতু সব মিটারে আছে তাহলে মিটারে রাখবো। তাহলে g এর মান কি হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সেন্টিমিটারে থাকলে তো 981 981 হবে, 981 বা 981, ঠিক আছে। এখন দেখো মুক্ত অরিফিসের মধ্য দিয়ে নির্গমন। মুক্ত অরিফিস বলতে বোঝাচ্ছে এখানে h2 আর h1। এটা তো ভাই সূত্র বলতো। h2 থেকে যদি তুমি h1 বাদ দাও তাহলে কি এই যে এতটুকু থাকতেছে না? জি ভাই। হ্যাঁ, এটার জন্য যে হিসাবটা করব এটা হলো মুক্ত অরিফিস। কি কথা বুঝছো? ভাই এই যে এই উপরে পানি বাদ মানে দিয়া তুমি এতটুক থেকে যদি এই যে এতটুক বাদ দাও দিই, তাহলে তো এই যে এতটুক পানি থাকতেছে, এই পাশ থেকে এর নিচে পড়বে। এই পানিটা থাকতেছে কিনা, ভাই। এটাই। এখন এটার জন্য যেটা হিসাব করব সেটা হলো মুক্ত অরিফিসের মধ্যে দিয়ে নির্গমন, ঠিক আছে? জি ভাই। এই জন্য এই ক্ষেত্রে ফর্মুলা হবে q1 = বা q = 2/3 cdb √2g h2 পাওয়ার 3/2 - h1 পাওয়ার 3/2, মানে গত ক্লাসে যেটা আমরা প্রমাণ করছি। জি ভাই। এখন 2/3 নিলাম, cd এর মান 0.62, মানগুলো বসাই তারপরে b এর মান, মানে মূল কথা সব মান বসাই মান দিই। বসাই দিই। বসাই দিয়ে হিসাব করলে 4.11 মিটার কিউব পার সেকেন্ড আসবে। আসবে। এরপরে ডুবানো অংশের মধ্য দিয়ে নির্গমন। ডুবানো অংশ বলতে বোঝাচ্ছে তোমার ভাই, ওই যে এখানে নিচের h2, হ্যাঁ h2 নিচেরটুক বলতে দেখো এখানে h2 - h, h2 - h বলতে বোঝাচ্ছে h2 হলো পুরাটা হ্যাঁ আর h মানে কি এটা। এটা। হ্যাঁ, আর তাহলে এইটুক হইছে আপনার এই যে। মানটা বের করতে হবে। কি কথা বুঝছো? জি ভাই। এটুকের জন্য। তাহলে প্রথমে আমরা h1 থেকে h2 থেকে h1 বাদ দিছি, ঠিক আছে? তারপরে আবার কি করছি, h থেকে এই যে এটা বাদ দিছি আর কি। এখন দেখো তাহলে এটার জন্য সূত্র হবে q2 = cd b √2gs h2 - h1। এখন আমরা h এর মানটা বের করব। তাহলে h এর মান যদি বের করি, h হলো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে কি এই পর্যন্ত। এখন এখান থেকে এই পর্যন্ত কি h1 আর এখান থেকে এই পর্যন্ত হলো 0.35। হুম। তাহলে আমরা লিখবো h1 + 0.35। তাহলে এটা বুঝছো কিনা? জি ভাই। মানে 35 সেন্টিমিটারকে মিটার করলে 0.35 হবে। জি ভাই। তারপর h1 এর মান 1.2 আর এখানে এটা, তাহলে হিসাব করলে 1.55। তারপরে এখানে মান বসাই দিবা, হিসাব করে 2.30 মিটার কিউব পার সেকেন্ড আসবে। দুইটা যোগ হ্যাঁ, করে দেব। তাহলে পরে দুইটা যোগ করে দিবা, নির্গমন যোগ করে করে যেটা আসে। এটা ভাই কি লিটার এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রশ্ন থাকতে পারে যে নির্গমন কত লিটার পার সেকেন্ড। আর যদি ভাই মিটারে থাকে? ওইটাই বলতেছি আর কি। মিটার কিউব থেকে যখন তোমরা লিটারে আসবা তখন 1000 দ্বারা গুণ করতে হবে। তাইলে 6.41কে যদি 1000 দ্বারা গুণ করো 6410 আসবে লিটার কিউব, লিটার পার সেকেন্ড। মানে এখানে একটা বিষয় মনে রাখবা যে মিটার কিউব থেকে যদি লিটারে আসে
তাহলে 1000 দ্বারা গুণ হবে। আবার যদি লিটার থেকে মিটার কিউবে আসে 1000 দ্বারা ভাগ হবে। আবার যদি লিটার থেকে সেন্টিমিটার কিউবে আসে 1000 দ্বারা গুণ হবে। জি ভাই। যেটা আমরা এই যে আগের অঙ্কে করছিলাম, লিটার থেকে সেন্টিমিটারে আসছিলাম, লিটার থেকে সেন্টিমিটার কিউবে আসছে 1000 দ্বারা গুণ করছি। এই বিষয়গুলো কি মনে রাখতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। একটা বিষয় আমার একটু ভালো লাগে, হ্যাঁ বলো। একটা বিষয়